আমাদের সঙ্গে ডক্টর এম সাখাওয়াত হোসেন আছেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদ নিহত হয়েছে। অনেকেই ভিডিও ফুটেজও দেখেছে। মামলার এফআরআইয়ে বলা হলো বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল ৩:০৫ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এটা কেমন করে সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলি যে আমি টেলিভিশন দেখে কিন্তু উত্তরটা দিচ্ছি। এই কারণ হচ্ছে যে আপনার কথাটা কেটে আসতেছে, আমি জানি না আমার কথাটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি, কিন্তু একটু ইকো হচ্ছে, প্রতিধ্বনিও শুনতে পাচ্ছি। আপনি যদি আপনার সামনে টেলিভিশন ভলিউমটা কমিয়ে বলতেন। যেহেতু আমি টেলিভিশন অন করে রাখছিলাম, এখন বলুন। এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে, প্লিজ বলুন। এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি। কিন্তু আমি আপনার ভয়েসটা একটু কাটা কাটা পাচ্ছি। হাওয়ার আপনি যদি আমাকে পরিষ্কার শুনতে পারেন তাহলে আমি প্রথমে বলি যে আমরা একটা অত্যন্ত নাইট মেয়ারিশ, বাংলা কি হবে, দুঃস্বপ্নময় পরিস্থিতির মধ্যে আছি। এবং এমনই দুঃস্বপ্নময় পরিস্থিতিতে যে সন্ধ্যা হলেই আমি অ্যাট দ্য এজ অফ নিয়ারিং অ্যাবাউট 77 আমরা আতঙ্কিত থাকি যে কখন কাকে কিভাবে কি জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে আমার কাছে খুব দুঃখজনক হলো, আজকে বা গতকালকে হয়তো যে একটি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, একটি মহিলা সমন্বয়কারী। এটা কেমন কথা? মানে একটা স্বাধীন দেশে একটি ছাত্রীকে আপনি বাসা থেকে নিয়ে তাকে ডিবি কার্যালয়ে রাখবেন, এটার যে কি আন্তর্জাতিক রিপারকাশন হবে বা হচ্ছে সেটাকে আমরা খেয়াল রাখি। আর আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে মনে করি, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না। এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। আপনার কেন আমি বলছি, আপনার এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলছি আপনি একটু ভেবে দেবেন। এটা এফআইআরটা তো আপনি জানেন এফআইআরটা কি হয়েছে। এফআইআরটাতে বলা হয়েছে যে বিক্ষোভকারীদের মধ্যে নিজেরা গোলাগুলি করে, নিজেরা পাথর মেরে তার গায়ে গুলি লেগেছে। অথচ আমরা পরিষ্কার দেখেছি, আমাদের ওই সময় আমাদের মিডিয়ার মধ্যে আমরা দেখেছি এবং এখনো দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে যে ছেলেটিকে কিভাবে মারা হয়েছে। এবং তার হাতে কোনো হাতিয়ার ছিল না, তার হাতে একটি হাতে লাঠি ছিল। আনফর্চুনেটলি সে যখন প্রথম বুলেটটা মারে, যদি রাবার বুলেট হয়ে থাকে, ওটা লাঠি দিয়ে সে ডিফেন্ড করার চেষ্টা করছে। তারপরে গুলি মেরেছে, তারপর শব্দ আসলো কি মার 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 মার, লেগেছে লেগেছে লেগেছে, মার 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 মার। এই জায়গাতে আপনি দেখেন তার এফআইআরটা কিভাবে করেছে। এবং প্রধানমন্ত্রী বলছেন কয়েকদিন আগে যে হ্যাঁ, পুলিশের গুলিতে রংপুরে একজন মারা গেছে। উনি আর বাকিটা বলেননি, বাকিদের কথা বলেননি। অথচ 34 জনকে নিয়ে আসা হয়েছে গণভবনে। আমি মনে করি ওনার আশেপাশে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য না দিয়ে আজকে এই অবস্থার মধ্যে আমরা পড়েছি। আমি কেন বলছি, যদি আমাকে সময় দেন আমি আরেকটু বলি। আমি একটু, যেহেতু ডিফেন্সের চাকরি করেছি, একটু সিকিউরিটির বিষয়টি আমি কথা বলি। আজকে প্রশ্ন উঠেছে যে বিটিভি জানালো সেতু ভবন আমার বাড়ির কাছে, ছাদে উঠলে সেতু ভবন দেখা যায়। সেতু ভবন জানালো যেটা মহাখালীর একদম হার্ট অফ মহাখালী। তারপরে আপনার খাজা সেন্টার যেটা মহাখালীতে, ওটা জানালো। আমি আসছি জেলে, আমার একটু সময় দেবেন, আমি আপনাকে বলি। আমি যতদিন সামরিক বাহিনীতে চাকরি করছি, সেনাবাহিনীতে চাকরি করছি, যে সমস্ত পদে চাকরি করেছি, there is something known as KPI, Key Point Installation। এখন বোধহয় বাংলাদেশে 200-র উপরে আছে। প্রতিটি জেল কেপিআই, এই ধরনের বিটিভি স্টপ মোস্ট কেপিআই, এবং এই কেপিআই এর উপরে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার তৈরি করা আছে যে এটাকে কিভাবে ডিফেন্ড করতে হবে, এটাকে যদি হামলা হয় তাহলে কিভাবে কে কি অ্যাকশন নেবে।
এখন আমি যদি বলি যে এইগুলাতে কোনো ডিফেন্সই ছিল না, কোনো পুলিশ ছিল না, পুলিশ থাকলেও তারা একটা ফায়ার করেনি, যেখানে মরে যাওয়ার কথা মানুষ যারা হামলা করে তারা মরেনি, মরেছে কিন্তু রাস্তায় ইয়াং ছেলে। এই যে কেপিআই গুলোকে রক্ষা করলো না, বিটিভিতে আজ পর্যন্ত কেউ অ্যাটাক করতে পারেনি, বিটিভি ইটসেলফ ইজ এ ফোর্স। এবং সেইখানে আজকে পত্রিকা পড়লাম যে 177 জন পুলিশ নিয়ে আসছিল, কেউ বললো যে না যাওয়া যাবে না, ওখানে হাজার হাজার লোক, তাদের হাতে রাইফেল, স্বয়ংক্রিয় 7.62 যে রাইফেল পুলিশের হাতে থাকার কথা নয়, সেই রাইফেল আমাদের পুলিশের হাতে। এবং পুলিশ যেভাবে গোলাগুলি করেছে, আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে প্রবাবলি আমরা একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফিল্ম দেখি। তো এই জায়গাগুলোতে যেই প্রশ্নগুলো উঠেছে, অন্তত আমি উঠাতে পারি যে কেপিআই গুলো কেন সিকিউর করা হলো না। জি ডক্টর শাখাওয়াত হোসেন, আমি বরঞ্চ একটু অ্যাডভোকেট জি শেষ করুন। আমি শেষ করব। জি, জেল ব্রেক হয়েছে, জেলটা কিভাবে ব্রেক হলো? এগুলো ইনকোয়ারি কে করবে? বললেই হলো যে অমুকে করছে, তমুকে করছে, তমুকে করছে। জি জি, আমি বরঞ্চ একটু অ্যাডভোকেট জি আফজাল হোসেনকে একটু করে শুনি যে ওনার দিক থেকে নিশ্চয়ই, যেহেতু উনি ওনার দলটি আছে ক্ষমতায়, তিনি নিশ্চয়ই এক ধরনের ব্যাখ্যা বলতে পারবেন আমাদেরকে, বা একটু পরিষ্কার করতে পারবেন, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব, এগুলো রক্ষা করতে না পারা সরকারের দুর্বলতা, এই ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূন্য। ব্রিগেডিয়ার ডক্টর শাখাওয়াত একই রকম প্রশ্ন তুললেন, আপনি জবাবটা একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকেই। দেখুন, একটা নৃশংস ঘটনা অথবা ধ্বংসযজ্ঞ, এবং সেই ধ্বংসযজ্ঞ যখন বাংলাদেশে হলো, এটিকে আমি মনে করি যে এর টোটাল দায় দায়িত্ব অথবা হতাহতের ঘটনার সমস্ত তদন্ত সবই তো চলছে, সবই হবে, দায় দায়িত্ব অবশ্যই কারো না কারো নিতে হবে। কিন্তু আমি যেটা মনে করি এখন যেটা হলো যে আমাদের আসলে দেশে শান্তি দরকার, স্বস্তি দরকার, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ এই বাংলাদেশে অতীতে তো এটাই তো সেই বাংলাদেশ যে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আবার এই বাংলাদেশে তো বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে হত্যার সমস্ত আয়োজনটি সম্পন্ন হয়েছিল সেই কি বলে 21শে আগস্টের গ্রেনেড হামলা করে। আল্লাহ রসিম রহমতে তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু আইবি রহমান সহ কতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে। আবার এই বাংলাদেশেই তো একেবারে গুজব সৃষ্টি করে চাঁদে সাইদিকে দেখা যায়, তারপরে পুলিশ বাহিনীর উপর নৃশংস হামলাযজ্ঞটা হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি যে এখন আসলে এইরকম ব্লেম দিয়ে জি নিশ্চয়ই অ্যাডভোকেট আফজাল হোসেন, যখন 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো তখন তো আসলে আপনারা ক্ষমতায় ছিলেন না, কিন্তু এখন যখন বিটিভিতে দুর্বৃত্তরা আগুন দিল, এখন তো আপনারা ক্ষমতায়, যে এখন তো রক্ষা করার দায়িত্ব আপনাদেরই নাকি? না, অবশ্যই রক্ষা করার দায়িত্ব, অবশ্যই নিরাপত্তা শান্তি অবশ্যই দিতে হবে। আপনারা খেয়াল করুন যে এই বাংলাদেশে এই যে কারফিউ যেদিন দেওয়া হলো, সেনাবাহিনী যখন নামলো, যদি এইরকম পরিস্থিতি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকারকে মানে এইভাবে সহযোগিতা করে আইন প্রকারী সংস্থা এবং সেনাবাহিনী না আসতো, তাহলে কিন্তু যারা দুর্বৃত্ত, যারা এই সকল অপকর্মকে ধ্বংসযজ্ঞ করেছে, তারা ঢাকা শহরে যে তাণ্ডবলীলাটা চালাতো, সেটা থেকে আমি মনে করি আমরা কেউ রেহাই পেতাম না। এখানে আমরা যারা কথা বলছি, আমরাও কোনো না কোনোভাবে ভিকটিম হয়ে যেতাম। সুতরাং আমরা সেই জায়গায় যেতে চাই না, আমরা বাংলাদেশটাকে বাঁচাতে চাই, এবং সেই বাংলাদেশ বাঁচানোর জন্য অবশ্যই দায়িত্বশীল আচরণটি করতে হবে। দায়িত্বশীল আচরণ না করে শুধুই যদি আমরা মানে পারস্পরিক দোষারোপের রাজনীতিটা এই মুহূর্তে করি, সেটি আমি মনে করি ভুল করা হবে। আর ছাত্র সমাজ, তাদের নেতৃত্বে যারা আছেন, তাদের ব্যাপারে আমি মনে করি যে সরকারের দায়িত্বশীল জায়গায় যারা আছেন, অবশ্যই ছাত্রদের ব্যাপারটি অত্যন্ত সংবেদনশীল, এটিকে খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেলিং করতে হবে। এবং এর সাথে যেহেতু বাংলাদেশের সকল ছাত্র সমাজের একটা ইমোশন জড়িত, এবং শুধু ওই যারা আন্দোলন করেছে তারাই না, সকল দলের সকল
পরিবারের কোনো না কোনো সদস্যদের সাথে কিন্তু এই আন্দোলনের একটা যোগাযোগ ছিল অথবা যৌক্তিকতা ছিল, এবং আমাদের দলের পক্ষ থেকে সেই যৌক্তিকতা মেনেও নেওয়া হয়েছে এবং সমস্ত দাবি দেওয়া যারা আন্দোলনকারীরা যা চায়নি সেটাও করা হয়েছে। এখন তবে কেন আরো আন্দোলন চলবে? আমি মনে করি যে এতে আরো এক ধরনের আমাদের অগ্রযাত্রাটা হয়তো মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা হিসেবে আসবে। কিন্তু 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে নিশ্চয়ই অ্যাডভোকেট আফজাল হোসেন, দেশের প্রশ্নে সবারই এক হবার কথা, অবশ্যই দেশের প্রশ্নে সকলকেই এক হতে হবে, বরঞ্চ কোন পথে সমাধান সেটা খুঁজে বের করতে হবে।